যে তখনকার সময়ে ইসলামিক এডুকেশনের সেন্টার ছিল মক্কা এবং মদিনা। অল দ্য ফেমাস স্কলার্স ওইখানে ছিল। তো এই কারণে যখন উনি মক্কায় আসলেন, তখন মক্কায় খুব ফেমাস স্কলারের অধীনে উনি পড়াশোনা করলেন। আর একটু বড় হওয়ার পরে উনি মদিনায় চলে গেলেন, এবং মদিনায় ইমাম মালিক ওনার টিচার ছিল। সো ইমাম মালিকি ফিক ওনার নামে। সো হি ওয়াজ অ্যানাদার ইমাম। তো এই যে ইমাম মালিকের অধীনে এইরকম একজন গ্রেট টিচারের অধীনে পড়ার সুযোগ পেলেন ইমাম শাফি, এর মধ্য দিয়ে উনি ইমাম শাফি হয়ে উঠলেন। তো ইফ ইউ লুক ইনটু হিজ লাইফ, তার মায়ের যে ডিসিশন যে আমি প্যালেস্টাইন থেকে এই হার্ড ওয়ার্কটা করে মক্কায় মাইগ্রেট করব, এই ডিসিশন তার লাইফে ট্রিমেন্ডাস ভূমিকা পালন করছে। আমি নিশ্চিত বলতে পারি তোমরা আজকে যারা এই সফলতা অর্জন করছো, তোমাদের জীবনে তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক, কারো না কারো এরকম ভূমিকা আছে, বড় ধরনের ভূমিকা আছে। এই ভূমিকার কারণেই এইরকম পরিবর্তন হয়। তো এটা যেমন একজন ব্যক্তির জীবনে সত্য, এটা জাতির জীবনেও সত্য। যে সমস্ত জাতি, যে সমস্ত নেশন বড় হয়েছে, তাদের লিমিটেশন গুলো ক্রস করে সিভিলাইজেশন তৈরি করছে। আমরা যদি তাদের ইতিহাস দেখি, তাইলেও আমরা দেখব সেখানে গ্রেট লিডারশিপ, গ্রেট পিপল, গ্রেট মোমেন্ট, এটার এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন আছে। যেমন ধর আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন সারা দুনিয়ায় মাতবরি করে বেড়াইতেছে, বড় সভ্যতা। তো তারা যখন স্বাধীন হয়েছে, তাদের ফাউন্ডিং ফাদার্স যারা ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল যারা লিখছে, তাদের তখনকার সময় লেখালেখি যদি আমরা ফলো করি, তাহলে গ্রেটনেস আমরা দেখব। তাদের আমেরিকা স্বাধীন হয়েছে ব্রিটিশদের সাথে লেখালেখি যদি, এবং যারা যুদ্ধ করছে তারাও ব্রিটিশ বর্ন পিপল, যারা ব্রিটেন থেকে এখানে আসছে, এলিট পিপল ছিল। আমেরিকা সার্টেন টাইমে হয়েছে ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, তাদের ইন্টারেস্টের সাথে তাদের ওন ইন্টারেস্ট, এবং যারা যুদ্ধ করছে, এই যুদ্ধের পরে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল জর্জ ওয়াশিংটন, এবং উনি রেভলিউশনারি আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন। ওই সময় যারা পলিটিশিয়ান ছিলেন তাদের মধ্যে উনি খুবই রেসপেক্টেড ছিলেন। উনি প্রথমে ক্ষমতায় আসলেন, এক টার্ম ক্ষমতায় ছিলেন, তারপর আবার নির্বাচিত হলেন, সেকেন্ড টার্ম ক্ষমতায় ছিলেন। সেকেন্ড টার্ম থাকার পরে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এই যুদ্ধের পরে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল জর্জ ওয়াশিংটন, তার যারা ফেলো রেভলিউশনারি আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন, কিন্তু উনি থাকেন না। যারা পলিটিশিয়ান ছিলেন তাদের মধ্যে খুবই রেসপেক্টেড ছিলেন এবং খুবই পাওয়ারফুল ক্ষমতায় আসলেন, এক টার্ম ক্ষমতায় ছিলেন। সমসাময়িক আবার নির্বাচিত হলেন, সেকেন্ড টার্ম ক্ষমতায় ছিলেন। ব্রিটেনের রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র তো যতক্ষণ লাইফ আছে ততক্ষণ উনি ক্ষমতায় থাকবেন। পারিবারিক থার্ড টার্ম থাকার জন্য তার যারা ফেলো পলিটিশিয়ান ছিল তারা অনেক পরেও জর্জ ওয়াশিংটন, এবং এই খুবই এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন নিলেন যে আমি দুই টার্ম থাকার পরে থাকবো না। সমসাময়িক যেটা পলিটিক্যাল কালচার ছিল সেটা তো ব্রিটেনের রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র তো যতক্ষণ লাইফ আছে ততক্ষণ উনি ক্ষমতায় থাকবেন, পারিবারিক থিং। তখন কিন্তু কনস্টিটিউশনে এটা লেখা নাই যে একজন প্রেসিডেন্ট দুই টার্মের বেশি থাকতে পারবেন না, এটা কনস্টিটিউশনে লেখা নাই। এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন নিলেন, নিজে থেকে করলেন, কেন করলেন? থাকবো না, এক্সাম্পল সেট করতে চাইছে, অন্য কেউ আসুক, পাওয়ার ট্রান্সফার হোক, এখানে অটোক্র্যাটিক এনভায়রনমেন্ট তৈরি না হোক। তখন কিন্তু কনস্টিটিউশনে এটা লেখা নাই একজন প্রেসিডেন্ট দুই টার্মের বেশি থাকতে পারবেন না, এটা কনস্টিটিউশনে লেখা নাই। অনেক পরে উনি ওইটা নিজে থেকে করলেন, কেন করলেন? 1700 এক্সাম্পল সেট করতে, যেমন জর্জ ওয়াশিংটন 1770। এই যে এক্সাম্পল উনি সেট করলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 এর পরে এসে একজন প্রেসিডেন্ট দুই টার্মের বেশি থাকতে পারবেন না, প্রেসিডেন্ট থাকবেন না। অনেক পরে, কিন্তু এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম বাদে কথা বলতেছি, জর্জ ওয়াশিংটন দুই টার্মের বেশি থাকেন সেই সময়টা। কেন থাকেন নাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 এর পরে এসে কনস্টিটিউশনে লেখা হয়েছে কে করছে দুই টার্মের বেশি প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু এর আগ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম বাদে আর কেউই দুই টার্মের বেশি থাকেন না। ছোটখাটো দলীয় স্বার্থ কেন থাকেন নাই? ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ কে করছে জর্জ ওয়াশিংটন পাওয়ার লোক, এই জিনিসগুলো অতিক্রম করে তার কিছু কিছু পরে উঠে দেশ এবং দলীয় স্বার্থ নেতৃত্ব দিতে পারে, ছোটখাটো ব্যক্তিগত স্বার্থ পারেন, নিজের অল্প কিছু পাওয়ার লোক মোমেন্ট, এই জিনিসগুলো যখন কোন জাতির জীবনে আসে উঠে, তখন দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারে এবং হিস্টোরিক্যালি বিভিন্ন দেশের দিকে যদি আমরা তাকাই, একটা জাতির মোমেন্ট তার কন্ডিশন জাতির জীবনে আসে, এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যাইতে অনেক সময় লাগে। হিস্টোরিক্যালি বিভিন্ন দেশের দিকে যদি আমরা টাইম লাগে 15-20 বছর 25 বছর, এর মধ্যে একটা জাতি তার এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যাইতে অনেক সময় লাগে। জাপানের হিস্ট্রি দিকে যদি আমরা তাকাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 20-25 বছরের মধ্যে এর মধ্যে একটা জাতি তার অবস্থা পরিবর্তন। আমরা যদি আমাদের
জাপানের মধ্যে থেকে যদি আমরা তাকাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 20-25 বছরের মধ্যে 15-20 বছরের একটা টাইম স্প্যানের মধ্যে আমাদের দ্বারা এশিয়ার মধ্যে সিঙ্গাপুরকে দেখি, মালয়েশিয়াকে দেখি, আমি এক্সাম্পলটা 15-20 বছরের একটা টাইম স্প্যানের বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আনতেছি এই দেশের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়িয়ে আছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ব্যবস্থাকে এই দেশের পতনের দ্বারে নিয়ে রাস্তায় দাঁড়াইয়া ডিফাইনিং মোমেন্ট তৈরি করছে আমাদের জাতির পতনের দ্বারে নিয়ে। এই ডিফাইনিং মোমেন্ট তৈরি করছে আমাদের জাতি, যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, ডিফাইনিং মোমেন্টটা কাজে লাগাইতে পারি, সঠিকভাবে উপলব্ধি করতে পারি, অল্প সময়ে কাজে লাগাইতে পারি, এটা আমাদের জন্য সম্ভব। অল্প সময়ের মধ্যে এটা আমাদের জন্য সম্ভব। আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিব, আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিব, আমরা বিশ্ব এশিয়াকে নেতৃত্ব দিব, এটা পসিবল, এটা সম্ভব। এই ইয়াং জেনারেশনের সাথে, এই ইয়াং জেনারেশনের সাথে দেশকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে এবং ব্যক্তিগত স্বার্থের উপরে উঠবে, এরকম একটা পলিটিক্যাল লিডারশিপ যদি আমাদের থাকে। তো এই কারণে আজকের এই মোমেন্টটাকে আমাদের সবাইকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের এখন একটা বিশাল ইয়াং জেনারেশন আছে, এই জেনারেশনকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। তো কিছু কাজ আছে যেগুলো পলিটিক্যাল রিফরমেশন সিনিয়ররা করবে, পলিটিক্যাল লিডারশিপটা করবে। আমাদের কাজকে, ইয়াংদের কাজকে আমাদের দিক থেকে কয়েকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি। দেখো, একটা জাতি যদি তার নিজেকে এই জায়গাতে ভালো দিক আছে এটা করতে হবে, তার মোরাল চ্যালেঞ্জটা এখন আমাদের কাছে খুব ইসলাম ধর্মের ভ্যালুস গুলোকে, এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে সোশ্যাল ভ্যালুস গুলোকে, আমাদের কনজারভেটিভ ভ্যালুস গুলোকে, এটাকে আমাদের মর্যাদা, আমাদের সোশ্যাল ভ্যালুস গুলোকে, আমাদের মডার্ন লাইফের ভ্যালুস গুলোকে এটাকে একসাথে মিলাইতে হবে, মর্যাদা দিতে হবে। মডার্নিটির সাথে এটা মডার্ন লাইফের সাথে কনফ্লিক্ট করে, এটাকে একসাথে মিলাইতে হবে না। মডার্নিটির সাথে এটা কনফ্লিক্ট করে সেগুলোকে আমাদের কেয়ারফুল ভাবে স্ক্রিন করতে হবে। যে জায়গাগুলোতে কনফ্লিক্ট করে সেগুলোকে আমাদের কেয়ারফুল ভাবে এই মোরাল কনজারভেটিজম বাদ দিয়া, মানুষের সভ্যতা বেশি দূর পর্যন্ত যাইতে পারবে না। কনজারভেটিজম বাদ দিয়া আল্লাহ দুনিয়াতে যেমন ন্যাচারাল রুল তৈরি করছেন, আল্লাহ দুনিয়াতে যেমন পানিকে নিয়ে তৈরি করছেন, তাপ দাও, এটা 100 ডিগ্রি পানিকে নিয়ে সেলসিয়াসে গেলে এটা দাও, এটা 100 ডিগ্রি সেলসিয়াসে গেলে এটা যেমন একটা সায়েন্সের রুল, এটা যেমন একটা সায়েন্সের রুল, সভ্যতার জন্য কিভাবে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মোরাল প্রিন্সিপাল এগুলো এরকম রুল, এগুলো ভায়োলেট করলো, এটা ভায়োলেট করলো কেওয়াস। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের ক্যাপাসিটি, কোয়ালিটি, মডার্ন সায়েন্স এবং টেকনোলজিকে এমব্রেস করার পাশাপাশি এই সোশ্যাল কনজারভেটিভ রিলিজিয়াস ভ্যালুস গুলোকে প্রিজার্ভ করা, ব্যক্তিগতভাবে আমাদের লাইফে, কালেকটিভলি আমাদের পরিবারে, কালেকটিভলি আমাদের সমাজে এবং কালেকটিভলি আমাদের রাষ্ট্রে। যদি আমরা ন্যাশনাল ইউনিটি এই জায়গাটাতে সবাই এক থাকতে পারি, যদি আমরা স্কিলড ম্যান পাওয়ার তৈরি করতে পারি, যদি আমরা একটা ভালো লিডারশিপের মধ্য দিয়া, একটা পলিটিক্যাল রিফরমেশনের মধ্য দিয়া যাইতে পারি এবং এই কনজারভেটিভ রিলিজিয়াস প্রিন্সিপালকে মডার্নিটির সাথে একসাথে মিলাইতে পারি, তাইলে পরে আমরা একটা জেনারেশন তৈরি করতে পারবো, আমরা একটা দেশ তৈরি করতে পারবো, আমরা একটা সভ্যতা তৈরি করতে পারবো যেটা মানুষের সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি তরুণ প্রজন্মের মধ্য দিয়ে সেই স্বপ্ন দেখি যে আমরা সবাই একসাথে এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ।